প্রত্যেককে স্বাগত। এডিসি নির্বাচনে একেবারেই দোরগোড়ায় প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে তাদের প্রচার শুরু করেছে এবং প্রত্যেকেই আশা ব্যক্ত করছেন তারাই ক্ষমতার মসনদে বসবেন, কিন্তু সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে ফলাফলের দিন পর্যন্ত। এই এডিসি নির্বাচন নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা অধ্যাপক মানিক দেব। স্বাগত আপনাকে। নমস্কার। হেডলাইন্স ত্রিপুরার সবাইকে আমার নমস্কার জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো যে সামনেই তো এডিসি নির্বাচন, আর এই এডিসি নির্বাচনকে নিয়ে আমরা দেখছি কংগ্রেস অন্যান্য দলের মতোই প্রচারে নেমে গেছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? কংগ্রেস প্রচারে এগিয়ে আছে আমার বিচারে, কারণ অন্যান্য সমস্ত দলের মধ্যে একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং যাকে বলি এবছর সেটা দেখা যাচ্ছে না। এমনকি নমিনেশন ফাইলিং যেদিন হওয়ার কথা তার আগের দিন পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদের যে সহযোগী যারা তাদের সঙ্গে তারা ঠিক সমঝোতায় উঠে আসতে পারেননি। সেদিক থেকে কংগ্রেস এবছর অনেকটা ভালো জায়গায় রয়েছে। আমরা প্রথম থেকেই সমস্ত সিটে আমাদের প্রার্থী দিয়েছি, এ নিয়ে কোনো বিরোধ হয়নি। প্রচারও শুরু হয়ে গেছে। কংগ্রেস সভাপতির নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ তারা উত্তরে এবং দক্ষিণের সমস্ত জায়গাতে দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা আশা করছি কংগ্রেসের নেতৃত্বে এবার এডিসিতে ভালো রেজাল্ট আসবে। রাজ্যের মানুষ বুঝে গেছে অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রতি যে আস্থা গত কয়েক বছর আগেও ছিল, সেই জায়গাতে মানুষের মনের অবস্থা সেই জায়গাতে নেই। তো এই দিক থেকে আমরা আশা করছি যে মানুষ বুঝতে পেরেছে রাজ্যের উন্নয়নের জন্য এবং বিশেষ করে এডিসি এলাকার উন্নয়ন এবং জনজাতিদের উন্নয়ন এবং অগ্রগতির জন্য কংগ্রেসের নেতৃত্বে এডিসি গঠন করা দরকার, যেটা রাজ্যে প্রথম দিকে হয়েছিল। তো এই সমস্ত দিকটা বিবেচনায় রেখে শৃঙ্খলার দিক থেকে কংগ্রেস ভালো আছে অন্যান্য দলের চাইতে। অন্যান্য দলে বিশেষ করে বিজেপি আইপিএফটি জোট তাদের নিজেদের মধ্যে এখনো দেখা যাচ্ছে কোনো জায়গাতে গন্ডগোল হচ্ছে। প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে যে দল সেখানেও দেখা যাচ্ছে যে কোথায় যেন একটা ঘাটতি রয়েছে, খামতি রয়েছে। তো সেই দিক থেকে জাতীয় কংগ্রেস খুব ভালো জায়গাতে আছে। এখন আমাদের প্রধান উদ্দেশ্য উপজাতির স্বার্থে কিংবা জনজাতির স্বার্থে কংগ্রেসের যে আদর্শ, কংগ্রেসের যে পরিকল্পনা, যেটা স্বাধীনতার পর থেকে কংগ্রেস ভারতবর্ষে জনজাতিদের উন্নয়নের জন্য চালু করার চেষ্টা করেছে, সেই প্রকল্পগুলো পরিকল্পনাগুলো জনজাতির কাছে এবং ডিসি এলাকাতে অন্যান্য যারা ভোটার রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ভালো সমর্থন পাচ্ছি। আর এই বছরের যে নির্বাচন, এডিসি নির্বাচন 2020কে বাদ দিলে আমার বিচারে খুবই জটিল। আচ্ছা, খুব জটিল পরিস্থিতিতে এই বছরের নির্বাচন হচ্ছে। 2020-এর পরে এরকম জটিল পরিস্থিতিতে এডিসি নির্বাচন হয়নি। জোট হয়েছে, আবার জোট হয়নি। শাসক বিজেপি এবং আইপিএফটি ওদের নেতৃত্বে সরকার চলছে, কিন্তু নমিনেশন দেওয়ার আগের দিন পর্যন্ত ওরা ওদের নমিনেশন কে কতটা দেবেন এটা তারা স্থির করে উঠতে প্রকৃত বাস্তবে জোটটা ঠিক কার সঙ্গে সেভাবে ওরা সময় নিয়ে করতে পারেননি। এই জোটটাই যদি 15 দিন আগে হতো আমার মনে হয় তারা আরো সুশৃঙ্খল ভাবে নির্বাচনী ময়দানে যেতে পারতেন। তারপর রইল আরেকটা জোট, সেটা হলো প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে। এটাও একই অবস্থা। তিনি মৌ সই করলেন আইপিএফটির সঙ্গে বিজেপির যারা এলি, অথচ দেখা গেল যে সেই মৌর জায়গাতে রইল তারা তাদের যে সরকারের সহযোগী তাদের সঙ্গে তারা অ্যালায়েন্স করলেন এবং প্রার্থীও দিলেন। সেই জায়গাতে প্রদ্যুৎ কিশোরের দলের মধ্যে একটা বিশৃঙ্খলা, যার জন্য প্রচুর নির্দল প্রার্থী। একটা জোট প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে, একটা শাসক সরকার, তাদের সঙ্গে রয়েছে আইপিএফটি, বামফ্রন্ট রয়েছে, যাদের শাসনের দীর্ঘদিন এডিসি ছিল।
1982 থেকে মাঝখানের কংগ্রেস টিউজেস 88 সালে যে সরকার হয়েছিল, কংগ্রেস টিউজেস সরকার, ওই 5 বছর বাদ দিলে বাকি সবটা পিরিয়ড ছিল বামফ্রন্টের এডিসি তাদের দখলে ছিল। কাজেই এই অবস্থায় এইবারের নির্বাচন খুব জটিল। নির্বাচন জটিল যে বিষয়টা আপনি বললেন, এবার শুধুমাত্র আগে যেটা দেখা যেত যে একটি শাসক দল এবং বিরোধী দল তাদের মধ্যে মূলত লড়াই, আঞ্চলিক দলগুলি বিভিন্ন সময় এডিসি নির্বাচনের আগে তাদের উত্থান ঘটে, কিন্তু সেরকম ভাবে দেখা যায়নি। এবার শাসক দল রয়েছে ময়দানে, সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে এবং আঞ্চলিক দলগুলির জোট এবার যেটা অনেকটাই উঠে এসেছে। আমরা যদি বলি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে যে তিপ্রা মথা, সেটাও কোথাও ত্রিমুখী কোথাও চতুর্মুখী লড়াইটাই দেখা যাচ্ছে, যেটা আপনি বলছিলেন যে এবারে সমীকরণ অনেকটাই জটিল এডিসি নির্বাচনের ক্ষেত্রে। এই যে আঞ্চলিক দলের উত্থান এবং সেটা বেশিরভাগই হয় সেটা হচ্ছে গিয়ে কোনো নির্বাচন ভিত্তিক তাদের উত্থান, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আঞ্চলিক দলের উত্থান আমার বিচারে, আমার ব্যক্তিগত রাজনৈতিক বিচারে কেন্দ্রীয় দলগুলোর ব্যর্থতা থেকেই হয়, নাহলে আঞ্চলিক দল উঠে আসবে কেন? আমাদের জাতীয় রাজনৈতিক দল যেগুলো, তারা যদি তাদের আশা আকাঙ্ক্ষাকে আঞ্চলিক কিংবা জনজাতি অংশের মানুষ, তফসিল জাতি অংশের মানুষ, অন্যান্য দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষাকে যদি তারা ঠিকভাবে রূপায়িত করতে না পারেন, তাহলেই তো এই জিনিসটা আসছে। ক্ষমতার বিভাজন সবাই চায়, গণতন্ত্রে ক্ষমতার বিভাজন, সবাই ক্ষমতার ভাগ চায়, গণতন্ত্রের তো এটা একটা প্রধান বৈশিষ্ট্য। এবং এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আঞ্চলিক দল এগিয়ে আসছে। কেউ বলছে গোর্খাল্যান্ড, কেউ বলছে ত্রিপুরাল্যান্ড, আবার কেউ বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, একই স্লোগান। এক দলের মধ্যে আবার দুটো স্লোগান, দেখুন কি জটিল পরিস্থিতি। শাসক বিজেপি দল বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আবার আইপিএফ বলছে ত্রিপুরাল্যান্ড। প্রদ্যুৎ কিশোর আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এই সমস্তগুলি যে স্লোগান, মূল স্লোগানগুলি নির্বাচনের আগে সময় নিয়ে কিন্তু ব্যাখ্যা হয়নি। দলের নেতৃত্ব ভোটারদের কাছে কিন্তু তাদের স্লোগানের সার্বিক ব্যাখ্যা নিয়ে কিন্তু যেতে পারেননি। সবগুলো দলের নির্বাচনী ইস্তেহার আমি দেখিনি, আমি জানি না নির্বাচনী ইস্তেহারে এই ব্যাখ্যা আছে কিনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আবার তার মন্ত্রিসভার 2 জন সদস্য তারা বলছেন, স্লোগান দিচ্ছেন, ত্রিপুরাল্যান্ডের স্লোগান দিচ্ছেন, ত্রিপুরাল্যান্ডের পোস্টার পড়েছে। প্রদ্যুৎ কিশোর বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এটারও কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা 8 লক্ষ 8.5 লক্ষ ভোটারদের কাছে যায়নি, যাওয়ার সময় নেই, সবাই স্লোগান নিয়ে যাচ্ছে। আর আমার দল কংগ্রেস বলছে যে আমরা প্রথম থেকে যা বলছি জনজাতিদের জন্য, ভারতবর্ষের প্রায় জনজাতি অংশের মানুষ 11 কোটি, সারা ভারতবর্ষে 11 সালের সেন্সাস যদি আমরা ধরি, এখন আরো কিছুটা বেশি হবে, 11 কোটির বেশি জনজাতি অংশের মানুষ রয়েছেন, 8.6% মতো, আরো কিছুটা বেশি হবে যদি আমরা আগামী দিনের সেন্সাস বিচার করি। কংগ্রেস প্রথম থেকে জনজাতিদের উন্নয়নে কিছু পরিকল্পনা নিয়ে কাজ করেছে। এমনকি 1952 সালে একটা ঘটনা আমি বলি, তখন সময়মাত্র পণ্ডিত নেহেরুর নেতৃত্বে দিল্লিতে সরকার হয়েছে, কাজ করছে, সংবিধান তৈরি হচ্ছে। 1952 সালের 2রা অক্টোবর পণ্ডিত নেহেরুর নেতৃত্বে তিনি তার এত ব্যস্ততার মধ্যেও জিরানিয়াতে একটা টিডি ব্লক উদ্বোধন করে গেছেন। ট্রাইবাল ডেভেলপমেন্ট ব্লক পণ্ডিত নেহেরুর নেতৃত্বে 1952 সালের 2রা অক্টোবর জিরানিয়াতে ওপেন হয়েছে। মানে এ থেকে বোঝা যায় যে তাদের দৃষ্টিতে, কংগ্রেস সরকারের, জাতীয় কংগ্রেসের দৃষ্টিতে উপজাতিদের উন্নয়ন কত বেশি গুরুত্ব সেই সময় থেকে পেয়ে আসছে। পরবর্তী সময় আমরা দেখেছি প্রথম 7th শিডিউল দিয়ে শুরু হলো 82 সালে, 85 সালের 1 এপ্রিল থেকে আমরা 6ষ্ঠ তফসিলের অন্তর্বর্তী হয়ে এডিসি নির্বাচনে গেলাম।
85-এর 1 এপ্রিল থেকে সেটা কার্যকরী হলো এবং এটা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। তিনি এই রাজ্যকে ষষ্ঠ তফসিলের সুযোগ দিয়ে গেছেন, মানে উপজাতিদের, জনজাতিদের আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদের স্বশাসন, তাদের উন্নয়ন এবং তাদের অগ্রগতিকে তারা যাতে নিজেরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য তিনি রাস্তা তৈরি করে দিয়ে গেছেন। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে ত্রিপুরায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা একটা সময় খুব খারাপ অবস্থায় ছিলেন, আমাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল এবং এর ফলে রাজ্যের বিভিন্ন অংশে উগ্রবাদী চিন্তাধারা মাথা তুলেছিল এবং এর ফলে এই রাজ্যের যারা অনুপজাতি অংশের মানুষ রয়েছে কিংবা জনজাতি অংশের মানুষ, আমাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। এই অবস্থায় রাজীব গান্ধীর নেতৃত্বে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার আগে দীনেশ সিং তার নেতৃত্বে ত্রিপুরাতে যে সবচেয়ে বড় যে গন্ডগোলটা হয়েছিল, তারপরে দিল্লি থেকে একটা কেন্দ্রীয় কমিশন দীনেশ সিং এর নেতৃত্বে এসেছিলেন, তার কিছু রেকমেন্ডেশন ছিল, কংগ্রেস দল সেই রেকমেন্ডেশনগুলোকে রূপায়িত করবার চেষ্টা করেছে। এছাড়াও রাজীব গান্ধীর নেতৃত্বে শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টেও বিভিন্ন ধরনের শান্তি চুক্তি তিনি আঞ্চলিক দলগুলির সঙ্গে করেছেন, কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা করে তিনি এগুলো করেছেন। এ থেকে বোঝা যায় যে কংগ্রেসের মধ্যে, ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে একটা ধারাবাহিক চিন্তা আছে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের উন্নয়নে বিশেষ বিশেষ প্রকল্প রূপায়িত করার জন্য। পরবর্তী সময়ে আরো যদি দেখি আমরা, ইউপিএ গভর্নমেন্টের সময় ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, সোনিয়া গান্ধী কংগ্রেস দলের নেতৃত্ব দিচ্ছিলেন, এটা অসাধারণ কাজ তারা করেছেন যেটা এতদিন ভারতবর্ষে হয়নি। সেটা হলো বনাঞ্চল অধিকার আইন। বনবাসীদের, যারা জঙ্গলে আছে, যারা জঙ্গল রক্ষা করছে, প্রকারান্তরে জঙ্গলের উপর তাদের রাইট সবার আগে, এবং সেই বনের অধিকার আইন চালু হয় ইউপিএ সরকারের সময় এবং তার ফলে জনজাতিদের এগিয়ে যাওয়ার পথে একটা বিরাট মাইলস্টোন বলবো আমি, এটাও কংগ্রেসের নেতৃত্বেই সম্ভব হয়েছে। এই সবগুলো নিয়ে যদি ধারাবাহিকভাবে আমরা বিচার বিবেচনা করি, জনজাতিদের উন্নয়নে, এডিসির উন্নয়নে কংগ্রেসের একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। ওই দৃষ্টিভঙ্গি সামনে রেখে আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারে জনজাতি অংশের ভোটারদের কাছে আবেদন রেখেছি, আপনারা আবার বিবেচনা করুন। আমাদের মধ্যে ভুলভ্রান্তি আছে, আমরা আমাদের ভুলভ্রান্তিকে সংশোধন করে আবার আগামী দিনে নতুনভাবে এডিসি এলাকাকে আমরা সাজাতে চাই এবং তার পরিকল্পনা আমরা সংক্ষিপ্তভাবে এখানে দেখেছি। তো এই প্রসঙ্গে বলছি, কংগ্রেস টিউজিএস এর ওই 5 বছর ছাড়া বাকি পুরো পিরিয়ডটা 1982 থেকে কিন্তু বেশিরভাগ সময় 2000টা ছাড়া এটা ছিল বামফ্রন্টের হাতে। আমি বলবো বামফ্রন্ট দীর্ঘদিন ত্রিপুরা শাসনের সুযোগ পেয়েছে, এডিসি শাসনের সুযোগ পেয়েছে এবং দুই ক্ষেত্রেই তারা ব্যর্থ। তারা ইচ্ছে করলে, তাদের মধ্যে যদি সিনসিয়ারিটি থাকতো, সঠিক পরিকল্পনা থাকতো, তাহলে তারা অনেক কিছু করতে পারতেন, যে সুযোগটা আর কোন রাজনৈতিক দল ত্রিপুরাতে পায়নি, এডিসিতেও পায়নি এবং এই রাজ্য শাসনের ক্ষেত্রেও পায়নি। যার ফলে এই রাজ্যের বেকার সমস্যা বামফ্রন্ট যখন ছেড়ে যায়, যখন বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আমরা দেখি যে প্রায় 7,80,000-এর মতো বেকারের সংখ্যা। পরবর্তী সময়ে এগুলো কমিয়ে আনার চেষ্টা হচ্ছে, অনেক রকম বক্তব্য তারা বলছেন, কিন্তু বেকার সমস্যার সমাধান হয়নি। এই যে বিরাট সংখ্যক দাঁড়িয়ে গেছে, কংগ্রেস এলো 88-তে, এসে প্রথমেই কিন্তু হাত দিয়েছে বেকার সমস্যার সমাধানে। নিয়মের মধ্যে থেকে কিছু নিয়ম ভেঙে তারা চাকরি দেবার চেষ্টা করেছে এবং একটা কাজ করেছে, বয়সোত্তীর্ণ বেকারদের পর্যন্ত চাকরি দিয়েছে। খুঁজে বার করা হয়েছে যে আমরা কিভাবে দিতে পারি। তখন যাই হোক, যারা পরামর্শদাতা ছিলেন, পরিকল্পনা কমিশনে যারা ছিলেন, শ্যামাচরণ তখন পরিকল্পনা কমিশনের নেতৃত্বে ছিলেন, শ্যামাচরণ ত্রিপুরা, সবার পরামর্শ নিয়ে বয়স উত্তীর্ণদেরও চাকরি দেওয়া হয়েছে এবং সেই সংখ্যাও কিন্তু 8 থেকে 10,000। এইভাবে
চেষ্টা করা হয়েছে। তা আমরা আশা করেছিলাম এবার ত্রিপুরার মানুষ যে নতুন সরকার প্রতিষ্ঠা করেছে, এই সরকার প্রতিষ্ঠা করার পিছনে রাজ্যের যুব সম্প্রদায়ের, বেকারদের, মহিলাদের, জনজাতি অংশের মানুষের, তফসিল জাতি অংশের মানুষের এবং অন্যান্য পিছিয়ে পড়া মানুষের স্বপ্ন ছিল যে এই সরকার আমাদের রাজ্যের যে মূল সমস্যা বেকারিত্ব, এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের সামনে সবচেয়ে বড় সমস্যা এটা। কারণ নির্বাচনের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্রে দিয়েছিলেন 2 কোটি চাকরি প্রতি বছর, আর এখানে সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ভিশন ডকুমেন্টে যে 50,000 শূন্যপদ আছে, আমরা 1 বছরের মধ্যে সেগুলি পূরণ করব। প্রত্যেক ফ্যামিলিতে আমরা সরকারি বেসরকারি একটা চাকরি দেবার চেষ্টা করব, অনিয়মিতদের আমরা নিয়মিত করব, 7th পে কমিশন আমরা লাগু করব। এই ধরনের কর্মচারীদের স্বার্থে এত কিছু প্রতিশ্রুতি তারা রেখেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতির ধারে কাছে কিন্তু তারা 3 বছরে যেতে পারেননি, যার ফলে একটা বিক্ষোভ আছে, চাপা অসন্তোষ আছে যুবকদের মধ্যে। তো এই সবগুলি নিয়েই কিন্তু নির্বাচন, এডিসি নির্বাচনে তার প্রতিফলন আসবে। যে কোনো প্রতিফলনটা ধরেই যদি আমরা বলি, যে কোনো আসন্ন নির্বাচনের ক্ষেত্রে বিগত দিনের বিধানসভা এবং লোকসভা নির্বাচন, যেহেতু আমাদের গণতন্ত্রে এই দুটো নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই দুটো নির্বাচন অনেকটা প্রভাব রাখে। আপনার কি মনে হয় কংগ্রেসের যে বিগত দিনের আমরা যদি 2018 বিধানসভা নির্বাচন বা 2019 লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখি, সেদিকে কি মনে হয় যে কংগ্রেস কোনোভাবে এডিসি নির্বাচনে প্রভাব ফেলতে পারবে বা পারবে না? সেদিকে আপনার যে বিষয়টা আপনি এখানে উত্থাপন করলেন খুবই যুক্তিপূর্ণ এবং প্রয়োজনীয়। 18 বিধানসভায় কংগ্রেস দল কিন্তু ভালো ফল করতে পারেন। আমি এসটি সিটগুলি যদি ধরি, 20টা এসটি সিট আছে, 17টা ছিল, এটা কংগ্রেসের নেতৃত্বে কিন্তু 20টা হয়েছে। কারণ এডিসি এলাকায় জনজাতিদের যে পার্সেন্টেজ, এটা বিচার করে সিট বাড়ানো দরকার, তাদের রিপ্রেজেন্টেশন বাড়ানো দরকার, বাড়ানো হয়েছে। কিন্তু 18 সালের নির্বাচনে সাংগঠনিক দুর্বলতার ফলে 7টি আসনে কিন্তু কংগ্রেসের নির্বাচনী ফলাফল খুব একটা সন্তোষজনক নয়। মাত্র 14,306 মতো ভোট পেয়েছিল কংগ্রেস। 20টা এসটি সিটের কথা বলছি, এটা আশানুরূপ নয়। কিন্তু লক্ষণীয় হল 19-এর যে লোকসভা নির্বাচন, 19-এর লোকসভা নির্বাচনে আজকে ত্রিপুরা মথার যিনি প্রেসিডেন্ট, তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তার নেতৃত্বে সবাই ঝাঁপিয়ে পড়ল 19-এর লোকসভা নির্বাচনে, 2 কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিল, এবং সেই নির্বাচনের ফলাফল হল খুবই উল্লেখযোগ্য, 2,03,100 সামথিং, এবং বিভিন্ন জায়গায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিল কংগ্রেস। 9টা সিটে, 9টা এসটি সিটে কংগ্রেস বিজেপি, আইপিএফটি এবং বামফ্রন্টের চাইতে এগিয়ে ছিল। আচ্ছা, 20টা এসটি সিটে তো এগিয়ে ছিলই, 14,000 থেকে 2 লক্ষতে চলে এলো, প্রায় 27% ভোট পেয়েছিল কংগ্রেস, যেটা আশা করা যায় না। ওই নিরিখে আমরা আশা করছি যে আসন্ন 6 তারিখের নির্বাচনে এডিসিতে কংগ্রেস দল ভালো ফল করবে। বিভিন্ন কারণে করছি, কারণ পার্লামেন্টে ভালো রেজাল্ট করেছিল, তারপর থেকে কংগ্রেসের সংগঠন কাজ করছে, আর শাসক বিজেপি এবং আইপিএফটির মধ্যে সার্বিক সমঝোতা নেই। প্রদ্যোৎ কিশোর নেতৃত্বে যে ত্রিপুরা মথা, তার মধ্যেও সার্বিক সমঝোতা নেই। এর ফলটা, এর রেজাল্টটা হয়তো একটা অংশের ভোটাররা তারা দেখবে যে আবার এই ঝগড়া ঝামেলার মধ্যে না গিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের বিধানসভাতে বিধায়করা 2 রকমের নীতি নিয়ে লড়াই করছে। আউটসোর্সিং নিয়ে 2 জন বিধায়ক এক কথা বলছেন, মুখ্যমন্ত্রী আরেক কথা বলছেন। 10,323 নিয়ে মুখ্যমন্ত্রী এক কথা বলছেন, শিক্ষামন্ত্রী এক কথা বলছেন, আবার সেই দলেরই কয়েকজন বিধায়ক অন্য কথা বলছেন। মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই ধরনের বিভিন্ন ইস্যুতে, চাকরি ইস্যু বলুন, হাসপাতাল ইস্যুতে বলুন, পরিষেবা ইস্যুতে বলুন, অক্সিজেন ঠিকভাবে দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না রোগীদের, এটা নিয়ে সরকারের সদলীয় বিরোধ
মানুষ কিন্তু বিভ্রান্ত, ভোটাররা বিভ্রান্ত। আবার ওইদিকে প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে যে দল, তার মধ্যে বিভ্রান্তি যে তারা কদ্দূর নিয়ে যেতে পারবে। তারা তো শেষ পর্যন্ত সমস্ত জনজাতিদের এক মঞ্চে আনতে পারেনি, যেটা প্রদ্যুৎ কিশোর চেয়েছিলেন। তিনি যদি সমস্ত জনজাতির গ্রুপগুলোকে একটা মঞ্চে আনতে পারতেন, তাহলে এটা একটা স্লোগান হতো। তিনি পারেননি। কাজে এই জায়গাটা একটা ব্যর্থতা রয়েছে, তাদের ব্যর্থতা। আর বামফ্রন্টের যে 30 বছরের ব্যর্থতা, যে তারা একটানা সুযোগ পেয়েছিলেন। বামফ্রন্ট সম্পর্কে আমাদের এটাই বক্তব্য, যত কথাই তারা বলুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে সুযোগটা পেয়েছেন, কংগ্রেসের কোন মুখ্যমন্ত্রী সুযোগ পাননি। কংগ্রেসের মুখ্যমন্ত্রী 5 বছরের বেশি কেউ ছিলেন না, 5 বছরে অনেকে থাকতে পারেননি। আর তারা ধারাবাহিক সুযোগ পেয়েছেন, একটানা সুযোগ পেয়েছেন। একটা লক্ষ্যকে ঠিক রেখে তারা কাজ করার সুযোগ তাদের রাজ্যের মানুষ দিয়েছিল, এডিসিতে দিয়েছিল, রাজ্যের ক্ষেত্রে দিয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। শুধু 2000 সালটা হীরেন্দ্র ত্রিপুরা আর দেবব্রত কলইয়ের নেতৃত্বে এডিসিতে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আইপিএফটি 18টা পেয়েছে। ওই অবস্থায়ও অভিযোগ ছিল এনএলএফটি তাদেরকে পেছন থেকে সাহায্য করেছে, মানুষকে তাদের ভোট দিতে দেয়নি, নিজের ভোট নিজে তারা দিতে পারেননি। এই জন্য নির্বাচনে এডিসির ফলাফলটা অন্যরকম হয়েছে। 2000 সালে 18টা পেয়েছে আইপিএফটি, সেই অবস্থায় 10টা পেয়েছে বামফ্রন্ট। 18 আর 10, 28টা সিটের মধ্যে দুটো নমিনেটেড হয়। কাজে মানুষ কিন্তু তাদের ভোট দিতে চেয়েছিল, তাদের ব্যর্থতা সত্য, কিন্তু আজকে ওই অবস্থাটা কিন্তু আর নেই। তাদের এই ব্যর্থতার যে সমস্ত দৃষ্টান্ত রয়েছে, শুধু বেকারিত্বের ক্ষেত্রে নয়, কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে, জুনিয়া, আমার যখন ছোটবেলা বয়স, তখন থেকে শুনি জুনিয়া পরিবার, তখন থেকে শুনি পাহাড় অঞ্চলে জল নেই, খাবার, এখন খাবার জল নেই। রাস্তায় রাস্তায় আমার জনজাতি অংশের মানুষ এই নির্বাচনকে সামনে রেখে তারা হাঁড়ি কলসি নিয়ে বসছেন জলের জন্য। পাহাড়ের জল নেই, খাবার নেই, ভালো রাস্তাঘাট, ভেতর দিকে ভালো রাস্তাঘাট নেই। মানে এখনো সেখানে উন্নয়ন ওইভাবে সেখানে গিয়ে পৌঁছাননি। হাসপাতালের পরিষেবা নেই, প্রাইমারি হেলথ সেন্টারগুলো আমার নিজের দেখা, কোন কোন বাড়িতে দেখেছি বৃদ্ধ জনজাতি অংশের মানুষ বিছানায় শুয়ে আছে, হাসপাতালে যেতে চায় না, বলছে হাসপাতালে গেলে আমি আর জীবিত ফিরে আসব না। হাসপাতালে পরিষেবা নেই, ডাক্তার থাকলে নার্স নেই, নার্স থাকলে ডাক্তার নেই, ওষুধপত্র নেই। 2860 জন শুধু আমার স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য ডাক্তার এবং নার্সের অভাবে। এক্ষুনি স্ট্যাটিস্টিক্স বলছে, আপনারা বলছেন, মিডিয়া বলছে, সব মিলিয়ে প্রায় 2500-এর মতো আমার ডাক্তার নার্সের অভাব রয়েছে এই রাজ্যে। আমরা হাসপাতাল করব, আমরা মেডিকেল কলেজ করব, বিভিন্ন ধরনের স্লোগান আমাদের আছে, কিন্তু এই প্রাইমারি হেলথ সেন্টারগুলো কারা চালাবে? তাদের থাকার জায়গা চাই, শুধু ডাক্তারবাবুকে দিলে হবে না, ডাক্তারবাবু থাকার জন্য উপযুক্ত বাসস্থান চাই, ওষুধপত্র চাই। বেশ কিছু প্রাইমারি হেলথ সেন্টার আছে যেখানে ওষুধপত্র নেই, মানুষ ওষুধপত্রের সুযোগ পাচ্ছে না। আমি সেদিন প্রচারে দেখলাম, বিধানসভাতে বলছেন মুখ্যমন্ত্রী, 17টা জেনেরিক সেন্টারে কম দামে ওষুধ দেওয়া হচ্ছে। এই জেনেরিক সেন্টারগুলো কোথায় আছে আমি জানি না। জিবি হাসপাতালের জেনেরিক সেন্টারে কয়েকবার আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। এই প্রেসক্রিপশনে যে ওষুধগুলোর নাম আছে সেগুলো ছাড়া আর সব আছে। জেনেরিক মেডিসিন তো প্রেসক্রিপশনে কেউ লেখে না, আর লিখলেও সেটা সেন্টারে থাকে না। সত্যি সত্যি যদি গরিব মানুষের কাছে কম দামে ওষুধ পৌঁছে দিতে হয়, তাহলে শুধু এটার উপরে একটা আলাদা মুভমেন্ট চাই। যারা সরকারি ক্ষমতায় আছেন, যারা মনে করেন যে জনজাতিদের ভালো করব, গরিবদের ভালো করব, তাদের কাছে অল্প দামে ওষুধ পৌঁছে দেব। ওষুধের দাম প্রায় দ্বিগুণ, প্রত্যেকটা জিনিসপত্র। কি ইস্যু? 80 টাকার তেল 160 টাকা ফরচুন, ইঞ্জিন তেল 165 টাকা। স্বয়ং পেট্রোলিয়াম মন্ত্রী গত মাসে প্রেস কনফারেন্স করে বলেছেন যে পেট্রোল ডিজেলে আদায়ের পরিমাণ 459% কর আদায় করেছে। এত দাম, 459% কর আদায় হয়েছে গত 7 বছরে, শুধু পেট্রোল ডিজেলের উপর থেকে। গ্যাসের ক্ষেত্রে তাই, সবচেয়ে বেশি টাচ করে গরিব মানুষকে,
পিছিয়ে পড়া অংশের মানুষকে যে জিনিসগুলো বিদ্যুৎ, জল, গ্যাস, তেল, আজকে বাজারে সেই জিনিসগুলোর দাম মানে চিন্তা করা যায় না এরকম দাম। এর ফলটা পরিবহন ক্ষেত্রে আসছে। আবার আমাদের মাননীয় বিত্তমন্ত্রী নির্মলাজি তিনি বলছেন যে সাধারণ মানুষের উপর এর কোনো প্রভাব আসবে না। আমি বুঝতে পারছি না তিনি কোন যুক্তিতে এই কথাগুলো বলছেন। একটার পর একটা জিনিসের দাম বাড়াচ্ছেন, আবার বলছেন সাধারণ মানুষের উপর এর প্রভাব থাকবে না। আর বর্তমান যে সরকার, যদি জনগণ ভোটাররা যদি বিবেচনা করেন যে আইপিএফটি এবং বিজেপি সরকার চলছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা জিনিসের দামও তাদের নেতৃত্বে কমেনি। হাসপাতাল পরিষেবা থেকে শুরু করে ত্রিপুরা হাউসের সিট রেন্ট, বিদ্যুৎ বিল এবং অন্যান্য বিল সব বেড়েছে। কর আরোপের সরকার। আমরা আশা করেছিলাম, মানুষ পাগলের মতো বিজেপিকে ভোট দিয়েছিল। আমি দেখেছি এমনকি বামফ্রন্ট তাদের দলের যুবকদের দেখেছি বিজেপিকে ভোট দিচ্ছে, বিজেপির মিছিল হাঁটছে যে না এবার পরিবর্তন করবই। পরিবর্তন হয়েছে। মানুষ আশা করেছিল এদের কাছ থেকে জনসেবাতে কিছু পাবে, বেকারদের কর্মসংস্থান হবে, কিছু পরিকল্পনা। 10,323 রাস্তায় পুলিশ দিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে, কালকে আবার রাস্তায় নেমেছে। তারা কি করবে? তাদের জন্য একটা মানবিক ব্যবস্থা করবার কথা ছিল। রাস্তা বার করার দায়িত্ব সরকারের। বামফ্রন্ট ভুল করেছে নিঃসন্দেহে। বামফ্রন্টের সমস্ত দায়িত্ব নতুন সরকারকে নিতে হবে। বামফ্রন্ট যে ঋণ রেখে গেছে সেই ঋণের দায়িত্ব এই সরকারকে নিতে হবে, এটাই সাংবিধানিক নিয়ম। আবার এই সরকার যে ঋণ রেখে যাবেন সেই ঋণের দায়িত্ব কিন্তু আবার যদি নতুন কোনো সরকার আসে তাদেরকে নিতে হবে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির উপর যে ঋণ এসছে, তিনি বলেন সমস্ত করতে পারে এত লক্ষ কোটি টাকার ঋণ, এর দায়িত্ব আপনাকে নিতেই হবে। বামফ্রন্টকে যখন নতুন সরকার আপনি, তখন তো আপনি ইলেকশনের সময় ম্যানিফেস্টোতে কথা বলেননি যে আমি আগের সরকারের ঋণের দায় নেব না, এটা জেনে আপনারা আমাকে ভোট দিন। বিপ্লব বাবুর সরকার এই কথা বলেননি যে আগের সরকারের ঋণের দায় আমরা নেব না, এটা জেনে আমাদেরকে ভোট দিন। এর দায়িত্ব তাদেরকে নিতে হবে। 10,000-এর দায়িত্ব এই সরকারকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে, শিক্ষামন্ত্রীকে নিতে হবে। এই কথা বললে হবে না যে 9,000-এর দায়িত্ব আমরা নেব না, তাদের মধ্যে মৃত্যুর ঘটনা বাড়ছে। সারা ভারতবর্ষ কৃষির উপর নির্ভরশীল দেশ। আজকে কয়েক লক্ষ কৃষক দিল্লির রাজপথে বসে আছে। যদি ভোটারগণ সঠিকভাবে এগুলি বিবেচনা করেন তাহলে নির্বাচনী ফলাফল কিন্তু কথা বলবে। আমরা যদি এডিসি নির্বাচনে বিভিন্ন স্লোগানের দিকে যদি তাকাই, এক জায়গায় দাঁড়িয়ে যখন শাসক দলের হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি যখন বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন যে এডিসিতে 28টির মধ্যে 28টি আসনেই এবার বিজেপি আইপিএফটির ঘরে যাবে এবং আগামী বিধানসভাতে 60-60। অন্য জায়গায় টিপটামথার যিনি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন রয়েছেন, তিনি বলছেন যে একেবারে 10 তারিখ রেজাল্টের পর 11 তারিখ তিনি দিল্লি যাবেন, তিনি গিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করবেন। অন্য জায়গায় বিরোধী দলনেতা মানিক সরকার তিনিও বলছেন বিগত দিনের মতো ক্ষমতার মসনদে বসতে চলেছে তারা। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কি বলবে এই নির্বাচনের একেবারে আগ মুহূর্তে দাঁড়িয়ে? আমাদের আজকের আলোচনা থেকে যদি আমরা শুনি। খুব জটিল। আমি প্রথমে যে জিনিসটা বলছিলাম, বিজেপি আইপিএফটি জোট, তাদের দিকে একটা বিরাট অংশের ভোট আসবে। মহারাজার সমর্থন রয়েছে পাহাড়ে। আমি মহারাজার সঙ্গে কয়েকটা সভাতে উপস্থিত ছিলাম আগে। মানুষ বুবাগ্রাকে ধরবার জন্য পাগল। সে আবেগটাও বোধহয় অনেকটাই কাজ করে, সাংঘাতিক। এবং ওনার মা যখন কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন পার্লামেন্টে, সেখানে আমি ছিলাম। উদয়পুর দেখেছি উনাকে দেখবার জন্য, ওনার কাছে আসবার জন্য মানুষ। রাজতন্ত্র দীর্ঘদিন ছিল ত্রিপুরা থেকে। রাজতন্ত্রের একটা প্রভাব জনজাতি অংশের মানুষের মধ্যে, শুধু জনজাতি না, অনুপ্রজাতি মানুষের মধ্যেও। আমি এই ত্রিপুরার একজন প্রাচীন লোক। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আমরা ত্রিপুরা রাজ্যে আছি। যেভাবে বাংলাদেশ থেকে রিফিউজিদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, কাজে এরও একটা প্রভাব আগে ছিল। নতুন জেনারেশন যারা ছেলে মেয়েরা, তাদের কাছে এই প্রভাবটা বেশি না হলেও আগের যারা, তাদের মধ্যে এই প্রভাবটা রয়েছে। যেটা বলছেন রেজাল্টটা কি হবে, রেজাল্টটা পরিষ্কার করে বলা খুব কঠিন। ভোটটা ভাগ হবে, নিঃসন্দেহে ভোট ভাগ হবে এবং বেশ পোলারাইজড হয়ে ভাগ হবে। এবং মানিকবাবু, এতটা উত্তেজনা বোধহয় এডিসি নির্বাচনে খুব একটা দেখা যায় না। এবারে যে জটিল,
মথা যে দাবিটা করছে, পদ্ধতি কৃষকের দাবি তাকে করতেই হবে। তিনি বলেছিলেন আমি রাজনীতিতে যাব না, এবং আগেও জাননি যে আমি শুধু অর্গানাইজ করবো, আমি যাব না, কিন্তু উনি গেছেন। উনি না গেলে কিন্তু হতো না। যে ভোটটা হবে ত্রিপুরা মথার নামে, সেটা শুধু উনার নামে হবে। আবার সরকার শাসক দল, তারা শাসন ক্ষমতায় রয়েছে, তাদের সঙ্গে সবকিছু প্রশাসনিক সাহায্যগুলো রয়েছে, তাদের দিকে একটা বিরাট ভোট পড়বে। লেফট ফ্রন্টের সংগঠন খারাপ আমি কথা বলবো না, তারাও রাস্তায় আছে, তারাও তাদের সমস্ত চেষ্টা করে, তাদের সমস্ত যে পুরনো সাংগঠনিক ব্যবস্থা এগুলোকে চালু করে তারাও ভোট টানবেন। কমিটেড ভোট, সেখানে কমিটেড ভোট আছে, কমিটেড ভোটাররা কিন্তু রাস্তায় আজকাল আসছে, আমরা দেখছি। কাজে তিনটা ভাগ তো পরিষ্কার, ভোট আসবেই, এবং এই ভোটে গিয়ে কে 1% কে 3% বেশি পাবে সেটা 6 তারিখের পরে বোঝা যাবে। আর কংগ্রেস দল তাদের আদর্শ এবং নিষ্ঠা নিয়ে প্রার্থী দিয়েছে। আমরা নতুনভাবে এটিসি করতে চাই, এই আহ্বান আমরা রাখছি জনজাতি অংশের মানুষের কাছে এবং ভোটারদের কাছে। আমাদের আশা আছে যে মানুষ এই 3 ঝামেলা থেকে মুক্ত হয়ে মুক্তি চাইছে রাজ্যের মানুষ। এটা ঠিক, যুবকদের একটা বিরাট অংশের মানুষ কিন্তু শাসক দলের যে প্রচার থেকে তারা মুক্তি পেতে চাইছে, যে তারা বললেন একরকম, করছেন কিন্তু আরেক রকম। এবং এদিকে তাদের নজর নেই, তাদের নজর সাবরুমের দিকে, তাদের নজর গোমতী নদীতে জেটি বানানোর দিকে। কবে নৌকো আসবে, জাহাজ আসবে, বালিতে আটকে আছে, সাধারণ নৌকো বালিতে আটকে যায়, কিন্তু এটা বড় প্রকল্প, প্রায় অসংখ্য বেশ কিছু অর্থ সেখানে খরচ হয়ে গেছে। সাবরুমে একটা বিরাট প্রজেক্ট, এটা আগে থেকে শুরু হয়েছিল, সেতুটা চালু হয়েছে, কিন্তু এগুলো আলোচনার বিষয়। এখন ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিন আসছে। আবার মুখ্যমন্ত্রী কালকে স্লোগান দিলে আমরা 3 ইঞ্জিনের সরকার চাই। আমি 2 ইঞ্জিনে বিভ্রান্ত। 1 ইঞ্জিন সামনের দিকে টানছে মুখ্যমন্ত্রীর নীতি এবং আদর্শ পরিকল্পনা, আরেকটা ইঞ্জিন পেছন দিকে টানছে দলটাকে। 2 ইঞ্জিনেই কিন্তু সর্বনাশ। আবার যদি এর মধ্যে 3টা ইঞ্জিন নেয়, ছোট লাইনে দার্জিলিং এ কিংবা অন্যান্য পাহাড়ি জায়গায় 2 ইঞ্জিনের রেলগাড়ি চলে, পেছন থেকে একটা ঠেলে এটাকে সামনের দিকে নিয়ে যাও। আমাদের এখানে আমি বিপ্লবকে বলবো মিনতি করে যে 2 ইঞ্জিনের সরকার কিন্তু 2 দিকে চলছে, আপনি লক্ষ্য করুন। আবার বলছেন 3 ইঞ্জিনের সরকার, সর্বনাশ। 2 ইঞ্জিনের সরকারই তো চলছে না। কাজে এই অবস্থায় ভোটাররা কি ভেবে 6 তারিখ ভোট দিতে যাবেন? পরিষ্কার আপনি যদি বলেন, আমরা আশা করছি ভোটাররা বিবেচনা করবেন যে এই জঞ্জাল এবং ঝামেলা থেকে আমরা মুক্তি চাই। আমরা অপেক্ষাকৃতভাবে এখন সাংগঠনিকভাবে শৃঙ্খলাবদ্ধ কংগ্রেস দলকে ভোট দিয়ে আমরা আগামী দিনে শক্তিশালী করি, একটা নতুন ত্রিপুরা গড়ার সুযোগ তাদেরকে দেবেন বলে আমরা আশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর একেবারে পরিশেষে আজকের সাফ কথায় আমাদের এটাই বলতে হয় যে শেষ হাসি কে হাসবে সেটার জন্য তো অবশ্যই আমাদের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সঙ্গে থাকুন হেডলাইন্স ত্রিপুরার। নমস্কার।